আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্য হুঁশিয়ারি রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নির্বাচনী উত্তাপ চরমে। সর্বশেষ, বাবা মাকে বাঁচাতে আত্মসমর্পণের পথে হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল অবশেষে সেনাবাহিনীর হাতে আটক। ভিডিও ডিপফেক আর মেঘালয় রহস্যের পর্দাফাঁস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, যদি আপনি চান এই সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা নীরব না থেকে বিস্তারিত জেনে নিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। নির্বাচনের মাঠ যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশগঞ্জ, বিজয়নগর একাংশ আসনের রাজনীতি। আর সেই উত্তাপ শনিবার বিকেলে যেন বিস্ফোরণের কাছাকাছি পৌঁছে যায়, যখন আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুমিন ফারহানার প্রকাশ্য বাগবিতণ্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে। ঘটনার কেন্দ্রবিন্দু সরাইল উপজেলার নোয়াগাং ইউনিয়নের ইসলামাবাদ বা গুগদো গ্রাম। বিকেলে সেখানে উঠান বৈঠক করছিলেন রুমিন ফারহানা। স্থানীয় নারী পুরুষের ভিড়, নির্বাচনী আলোচনা আর মাঝখানেই প্রশাসনের হস্তক্ষেপ, এই নিয়েই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়, যা মুহূর্তেই রূপ নেয় জাতীয় আলোচনার কেন্দ্রে। কি ঘটেছিল ইসলামাবাদ গ্রামে? প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ইসলামাবাদ গ্রামে উঠান বৈঠক করছিলেন রুমিন ফারহানা। ঠিক সেই সময় কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ও ভূমি শাহরিয়ার হাসান খান। অভিযোগ, আচরণ বিধি লঙ্ঘন। প্রশাসনের দাবি, নির্বাচনী বিধি মানতেই সেখানে যাওয়া। আর রুমিন ফারহানার ভাষ্য, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। এই টানাপোড়েনের মধ্যেই বৈঠকস্থলের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রুমিন ফারহানা। আর ঠিক তখনই মোবাইল ক্যামেরায় ধারণ হওয়া একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওতে কী শোনা গেল? ভিডিওতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, আপনি পারলে থামায় দেন, আজকে আপনাকে ভদ্রতার সঙ্গে বলছি, নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাবো না। এই সময় পাশে থাকা এক ব্যক্তিকে বৃদ্ধাঙ্গুলি উঁচু করে বলতে শোনা যায়, আপনাদের তারা বুড়ে আঙ্গুল দেখায়, আপনারা কিছুই করতে পারেন না। এই কথার জবাবে রুমিন ফারহানাও বৃদ্ধাঙ্গুলি উঁচু করে বলেন, আপনাদের তারা এই রকম দেখায়। ম্যাজিস্ট্রেট তখন প্রশ্ন করেন, কে এমন করে? এর উত্তরে রুমিন ফারহানার কণ্ঠ আরও কঠোর হয়ে ওঠে, খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, আমি যদি না বলি এখান থেকে বাইর হইতে পারবেন না। এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ। এই বক্তব্য সময় তার আশেপাশে থাকা তার অনুসারীদের ঠিক ঠিক বলে চিৎকার করতেও শোনা যায়। জরিমানা, কিন্তু উত্তেজনা থামেনি। ঘটনার পর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। এই জরিমানার টাকা পরিশোধ করেন তার অনুসারী জুয়েল মিয়া। এটাই প্রথম নয়, এর আগেও তাকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছিল বলে জানিয়েছেন রুমিন ফারহানা নিজেই। তার দাবি, আমার প্রতিটি উঠান বৈঠকেই প্রশাসন বাধা দিচ্ছে, জরিমানা করছে, কিন্তু আমার প্রতিপক্ষরা স্টেজ বানিয়ে সাউন্ড সিস্টেম ব্যবহার করে সভা করলেও তাদের কিছু বলা হচ্ছে না। প্রশাসনের বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ। ঘটনার পর প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, আমার প্রতিপক্ষের জোটের প্রার্থী ও তার লোকজন প্রতিদিন আইন ভঙ্গ করছে, স্টেজ করছে, সাউন্ড সিস্টেম ব্যবহার করছে। আমাকে আশগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিস্যু পেপার বলছে, নর্তকী বলছে। আমি এসব নিয়ে অভিযোগ দিয়েছি। তিনি আরও বলেন, আমি কোনো স্টেজ করি না, শুধু একটি হ্যান্ড মাইক ব্যবহার করি। তবুও প্রতিদিন আমার উঠান বৈঠকে প্রশাসন এসে বাধা দেয়। এটা কি আইনের সঠিক প্রয়োগ নাকি নির্বাচনী পক্ষপাত? প্রশাসনের অবস্থান কি?
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবু বকর সরকার বলেন, আচরণবিধি ভঙ্গ করায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আইন সবার জন্য সমান। ওনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে তিনি লিখিতভাবে অভিযোগ দিতে পারেন। প্রশাসনের ভাষ্য, কোনো প্রার্থী আইনের ঊর্ধ্বে নাম, কিন্তু মাঠের রাজনীতিতে সেই বক্তব্য মানতে নারাজ রুমিন ফারহানার সমর্থকেরা। এই উত্তেজনার পেছনে রাজনীতি। এই ঘটনার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক প্রেক্ষাপট। রুমিন ফারহানা একসময় ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক এবং সংরক্ষিত আসনের সাবেক সংসদ। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির প্রার্থী হতে দীর্ঘদিন ধরেই মাঠে ছিলেন রুমিন ফারহানা, কিন্তু শেষ পর্যন্ত এই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়েতে উলেমাই ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করা হয়। দলীয় মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামেন। এর পরিণতি ৩০ ডিসেম্বর দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কারই কি তাকে আরও আক্রমণাত্মক করে তুলেছে, নাকি প্রশাসনের সঙ্গে এই সংঘর্ষ সেই রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ? নির্বাচনী মাঠে কী বার্তা দিল এই ঘটনা? একদিকে একজন স্বতন্ত্র প্রার্থী, অন্যদিকে প্রশাসনের কড়া অবস্থান। এই সংঘর্ষ শুধু একটি উঠান বৈঠকের ঘটনা নয়, এটি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নির্বাচনী বাস্তবতার প্রতিচ্ছবি। ভাইরাল ভিডিও ইতোমধ্যেই প্রশ্ন তুলেছে, প্রশাসন কি নিরপেক্ষ, নাকি নির্বাচনের মাঠে কিছু প্রার্থী বাড়তি চাপের মুখে পড়ছেন? একই সঙ্গে প্রশ্ন উঠছে প্রার্থীদের আচরণ নিয়েও। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্য হুঁশিয়ারি কি আচরণবিধির মধ্যেই পড়ে? নির্বাচনের আগে এমন ঘটনা ভোটের রাজনীতিকে আরও উত্তপ্ত করবে তা বলাই বাহুল্য। রুমিন ফারহানার "দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ" বক্তব্য শুধু একটি বাক্য নয়, এটি এখন পুরো নির্বাচনী এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। এই ঘটনার রেশ কতদূর গড়ায়, প্রশাসন ও নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, আর ভোটাররা এই উত্তেজনাকে কিভাবে দেখেন, সেদিকেই এখন তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২। আপনার মতে এটি কি প্রশাসনিক পক্ষপাতের উদাহরণ, নাকি আচরণবিধি ভঙ্গের স্বাভাবিক পরিণতি? মতামত জানান। সর্বশেষ, বাবা মাকে বাঁচাতে আত্মসমর্পণের পথে হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল অবশেষে সেনাবাহিনীর হাতে আটক। ভিডিও, ডিপফেক আর মেঘালয় রহস্যের পর্দাফাঁস। ঢাকার রাজনীতিতে আলোচিত ইনকিলাব মঞ্চের পক্ষপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার পর যেই নামটি আতঙ্ক আর রহস্যের প্রতীক হয়ে উঠেছিল, সেই ফয়সাল করিম মাসুদ অবশেষে ধরা পড়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী একটি অত্যন্ত কৌশলী ও ঝুঁকিপূর্ণ অভিযানে সেনাবাহিনীর হাতেই আটক হয়েছে হাদি হত্যার প্রধান অভিযুক্ত এই ফয়সাল। তবে সুরক্ষা সূত্র জানায়, এটি ছিল শুধু গ্রেপ্তার নয়, বরং একটি গভীর মনস্তাত্ত্বিক ও গোয়েন্দা অপারেশন, যার পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর বাস্তবতা। সূত্র জানায়, ফয়সাল দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিল। মোবাইল ফোন বন্ধ, অবস্থান পরিবর্তন, ছদ্মবেশ সবই করেছিল নজর এড়াতে। কিন্তু তার দুর্বল জায়গা হয়ে দাঁড়ায় পরিবার। তদন্তে উঠে আসে ফয়সালের বাবা মা, স্ত্রী ও শালক সরাসরি তাকে পালাতে সহায়তা করেছিলেন। এক পর্যায়ে যখন পরিবারের একের পর এক সদস্য গ্রেপ্তার হয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে শুরু করেন, তখনই মানসিকভাবে ভেঙে পড়ে ফয়সাল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাবা মাকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবেই ফয়সাল আত্মসমর্পণের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। কারণ পরিবার কারাগারে, সহযোগীরা একে একে আদালতে সব ফাঁস করছে, এ অবস্থায় পালিয়ে থাকা তার জন্য আর সম্ভব ছিল না। এর মধ্যেই নাটকীয় মোড় নেয় ঘটনাটি, যখন কয়েকদিন আগে ফয়সালের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে সে দাবি করে সে নাকি হাদি হত্যার সঙ্গে জড়িত নয় এবং বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে। মুহূর্তেই প্রশ্ন ওঠে, এটি কি আসল ভিডিও, নাকি এআই বা ডিপফেক? ডিজিটাল অনুসন্ধানী প্ল্যাটফর্ম ও সাইবার এক্সপার্টদের বিশ্লেষণে স্পষ্ট হয়, ভিডিওটি এআই নয়, বাস্তব। তবে সেখানে ব্যবহৃত হয়েছিল একটি ফেস ফিল্টার, যার কারণেই ফয়সালের দাড়ি মাঝে মধ্যে গায়েব হয়ে যাচ্ছিল। অর্থাৎ ভিডিওটি আসল হলেও বক্তব্য ছিল সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। কারণ বাস্তবতা হল, ফয়সাল দুবাইয়ে ছিল না,
গোয়েন্দা সূত্র জানায় সে অবৈধভাবে সীমান্ত পরিভ্রমণ করে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে গিয়েছিল। দুবাইয়ের গল্প ছিল পুলিশের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর পুরনো ডাইভারশন ট্যাকটিক। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল ভিডিওতে ফয়সাল নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে নিহত হাদি ওসমানের চরিত্র হননের চেষ্টা করে। সে দাবি করে সে নাকি হাদির কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছিল। তদন্তকারীরা একে সরাসরি ভিকটিম ব্লেমিং বলে আখ্যা দিয়েছেন, কারণ হাদির বিরুদ্ধে তদবির বা চাঁদাবাজির কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং তিনি ছিলেন দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার এক কণ্ঠস্বর, আর সেটাই তার কাল হয়ে বাড়ায়। পুলিশের তদন্ত, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা এক বাক্যে বলছে, ঘটনার দিন মোটরসাইকেলের পেছনের সিটে ছিলেন ফয়সাল নিজেই, আর গুলি চালানোর মূল ভূমিকায়ও ছিল সে। তার সহযোগী আলমগীর শেখ বাইক চালাচ্ছিল। অর্থাৎ ফয়সাল শুধু মাস্টারমাইন্ড নয়, সরাসরি এক্সিকিউটর। এখনও পর্যন্ত এই মামলায় ১০ জন গ্রেপ্তার, যার মধ্যে পরিবারের সদস্যরাও রয়েছে। সীমান্ত পার করানো দালাল, যানবাহন সরবরাহকারী, সবাই আইনের জালে। আদালতে দেওয়া স্বীকারোক্তিতে উঠে এসেছে কিভাবে ঠান্ডা মাথায় হাদিকে অনুসরণ করে বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয়। সব মিলিয়ে চিত্রটি ভয়ঙ্কর কিন্তু স্পষ্ট। ফয়সাল যতই ভিডিও বানিয়ে মিথ্যা গল্প ফেদে সময় নষ্ট করুক, সত্য তাকে ধরে ফেলেছে। আজ পরিবার কারাগারে, সহযোগীরা সাক্ষী, আর সে নিজেই এখন সেনাবাহিনীর হেফাজতে। প্রশ্ন একটাই, এই হত্যাকাণ্ড কি কেবল একজন খুনির গল্প, নাকি এর পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক? তদন্ত এগোলে হয়তো আরও নাম সামনে আসবে। তবে আপাতত নিশ্চিত, হাদি হত্যার বিচার থেকে পালানোর শেষ দরজাটাও ফয়সালের জন্য বন্ধ হয়ে গেছে। আপনার কি মনে হয় এই হত্যার নেপথ্যে আর কারা আছে? মতামত জানান।